প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি তিন গোয়েন্দা ভলিউম ৯, নতুন গল্প ঘড়ির গোলমাল। প্রথম অংশ। ঘড়ির ভেতর থেকে শোনা গেল চিৎকার, আতঙ্কিত কণ্ঠ। শুরু হলো মৃদুভাবে, জোরালো হতে লাগলো, তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর। কিশোর পাশার মনে হলো কানের পর্দা ছিঁড়ে যাবে। শিরশির করে উঠল শিরদাঁড়া। জীবনে যত ভয়ঙ্কর চিৎকার শুনেছে সে, তার মধ্যে এটা অন্যতম। পুরনো চেহারার একটা ঘড়ি বিদ্যুতে চলে চলে কিনা সেটা দেখার জন্যই প্লাগটা সকেটে ঢুকিয়েছিল। সঙ্গে সঙ্গে ওই চিৎকার। কর্ড ধরে একটানে প্লাগটা বের করে আনলো সকেট থেকে। থেমে গেল চিৎকার। হাঁফ ছাড়ল সে। পেছনে শোনা গেল পদশব্দ। পাশা সার্ভিস ইয়ার্ডে কাজ করছিল তার দুই সহকারী, মুসা আমান আর রবিন মিলফোর্ড। পাশে এসে যেন ব্রেক কষে দাঁড়ালো। কি হয়েছে? জিজ্ঞেস করলো রবিন। কে চিৎকার করলো? হাইসে, মুসা বলল উদ্বিগ্ন। কিশোর, ব্যথা ট্যাথা পেয়েছ? মাথা নাড়ল গোয়েন্দা প্রধান। শোনো, অস্বাভাবিক শব্দ বলেই আবার প্লাগ ঢোকালো সকেটে। বাতাসে ছড়িয়ে পড়ল রক্ত পানি করা চিৎকার। টেনে প্লাগ খুলে চিৎকার থামালো। মারছে। অস্বস্তিতে হাত নাড়ল মুসা। একে শুধু অস্বাভাবিক বলছো কেন? নিশ্চয় ঘড়ির ভূত। হ্যাঁ, সত্যি অস্বাভাবিক। গোয়েন্দা প্রধানের সঙ্গে একমত হলো রবিন। ঘড়ি এরকম চিৎকার করে বলে শুনিনি। দেখো, সুইচ টিপলে পাখা গজিয়ে না উড়ে চলে যায়। হাতে নিয়ে উল্টে পাল্টে ঘড়িটা দেখছে কিশোর। সন্তুষ্ট হয়ে বলল, হুম। হুমকি? এই হুমকি? ভুরু নাচালো মুসা। অ্যালার্মের লিভারটা অন করা, জানালো কিশোর। দেখি, অফ করে আবার প্লাগ ঢুকিয়ে। বলতে বলতেই প্লাগটা সকেটে ঢোকালো। আর চিৎকার করলো না। মৃদু গুঞ্জন তুলে চলতে শুরু করলো ঘড়ি। দেখি, এবার অন করো, আবার বলল সে। লিভার অন করতেই চিৎকার করে উঠল ঘড়ি। তাড়াতাড়ি অফ করে দিল কিশোর। যাক, একটা রহস্যের সমাধান হলো। ঘন্টা বাজানোর বদলে চিৎকার করে এই ঘড়িটা। রহস্য দেখলে কোথায় এতে? জিজ্ঞেস করলো মোসা। ঘড়ি চিৎকার করে, এটা রহস্য নয়। কিশোরের হয়ে জবাব দিল রবিন। আর কেন চিৎকার করে সেটাও বোঝা গেল। কেন নয়, শুধরে দিল কিশোর। বলো কখন? অ্যালার্ম লিভার ছেদ করলে চিৎকার করে। কেন করে সেই রহস্যের সমাধান এখনো হয়নি। তার মানে তদন্ত, মুসা বলল। একটা ঘড়ির ব্যাপারে কি তদন্ত করবে? প্রশ্ন করবে ওটাকে? জবাব না দিলে চাপাচাপি করবে? মুসার কথায় কান দিল না কিশোর। বলল, কেন চিৎকার করে বোঝার চেষ্টা করব। নিশ্চয় কোনো কারণ আছে। আগ্রহী মনে হলো রবিনকে। কিন্তু শুরু করবে কিভাবে? জবাব না দিয়ে টুলকিটের জন্য হাত বাড়ালো কিশোর। তিন গোয়েন্দার ব্যক্তিগত ওয়ার্কশপে রয়েছে ওরা। কিট থেকে একটা স্ক্রুড্রাইভার বের করে ঘড়ির পেছনের কভার খুলতে শুরু করলো। খুলে এক নজর দেখেই আবার বলল, হুম। আবার হুম কেন? মুসার প্রশ্ন। স্ক্রুড্রাইভারের মাথা নেড়ে ঘড়ির ভেতরে দেখালো কিশোর। যন্ত্রপাতির মাঝে বসানো আধুলির সমান গোল একটা ডিস্ক। চিৎকারের এটাই কারণ। অ্যালার্ম বেলের বদলে এটা বসিয়ে দিয়েছে কেউ। কেন? রবিনের প্রশ্ন। সেটাই তো রহস্য। জানতে হবে কে করেছে কাজটা। কিভাবে? মুসা জিজ্ঞেস করল। দূর, নিরাশ ভঙ্গিতে হাত নাড়ল কিশোর। গোয়েন্দা কোনোদিনই হতে পারবে না তুমি। ভাবতেই জানো না ঠিক মতো। দাঁড়াও দাঁড়াও, বলি। প্রথমে জানতে হবে ঘড়িটা কোত্থেকে এসেছে। হ্যাঁ, এই তো মাথা খুলছে।
পুরনো জঞ্জালের মাঝে পেয়েছ, তার মানে রাশেদ আঙ্কেল ওটা কিনে এনেছেন। হয়তো বলতে পারবেন কোন জায়গা থেকে কিনেছেন। রোজই তো কত মাল কেনেন। রবিনের কণ্ঠে সন্দেহ। তার মনে আছে? থাকতে পারে। জঞ্জালের মাঝে পেয়েছি কথাটা ঠিক নয়। আধ ঘন্টা আগে একটা বাক্স আমার হাতে দিয়েছে চাচা। পেয়েছি ওটার ভেতরেই। আরও কি কি যেন আছে, দেখি। বেঞ্চের উপর রাখা একটা শক্ত মলাটের বাক্স। ভেতর থেকে বেরোলো একটা স্টাফ করা পেঁচা। পালক বেশিরভাগই খসে গেছে। পুরনো একটা কাপড় ঝাড়ার ব্রাশ পাওয়া গেল। আরও আছে একটা ভাঙা টেবিল ল্যাম্পের অর্ধেকটা জলটা ওঠা একটা ফুলদানি, দুটো বইয়ের দুমড়ানো প্লাস্টিক কভার, আর আরও কিছু টুকিটাকি। প্রায় সবগুলো জিনিসই বাতিল, ব্যবহারের অযোগ্য। দেখে তো মনে হয় ঘর পরিষ্কার করছিল কেউ, কিশোর বলল। বাক্সে ভরে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। বেকার বা ভিখারি কেউ সেটা কুড়িয়ে নিয়ে বিক্রি করেছে পুরনো মালের দোকানে। সেখান থেকে কিনে এনেছে চাচা। কেন যে কিনলেন অবাক লাগছে মুসার। ঘড়িটা ছাড়া তো আর সবই বেকার, কোনো কাজে লাগবে না। তবে ঘড়ি বটে একখান। ভাবো একবার, সকালে অ্যালার্মের বদলে ওই ভুতুরে চিৎকার শুনে জেগে ওঠার কথা। হুম। তৃতীয়বার বলল কিশোর। ভালো না, খুব খারাপ। কাউকে ভয় পাওয়ানোর জন্যে যথেষ্ট। হার্টের অবস্থা খারাপ হলে মারাও যেতে পারে। মেরে ফেলতে চাইলে শুধু তার বেডরুমে ঘড়িটা রেখে দিয়ে এলেই হলো। সহজেই খুন, অথচ কেউ কিছু সন্দেহ করতে পারবে না। বলো কি? ভুরু কোচকালো রবিন। ওরকম কিছুই হলো নাকি? জানি না, শুধু সম্ভাবনার কথা বলছি। চলো চাচাকে জিজ্ঞেস করি ঘড়ি কোথায় পেল। ওয়ার্কশপ থেকে বেরিয়ে অফিসের দিকে চলল ওরা। কাজে ব্যস্ত ইয়ার্ডের দুই কর্মচারী বরিশ আর রোবার। কয়েকটা পুরানো আসবাবপত্র দেখছিলেন রাশেদ পাশা। ডাক শুনে ফিরে তাকালেন। ছেলেদের মুখ দেখেই বুঝলেন প্রশ্ন আছে। মিটিমিটি হেসে মস্ত গোপে তা দিয়ে জিজ্ঞেস করলেন, তারপর ত্রিরত্ন, ব্যাপার কি? খুব উত্তেজিত মনে হচ্ছে। চাচা, ঘড়িটা দেখালো কিশোর। এটা কোত্থেকে আনলে? একটু আগে যে বাক্সটা দিলে তার মধ্যে পেয়েছি। পেয়েছি মাগনা, ফাও বলতে পারো। এটার মধ্যে ছিল পুরনো একটা আলমারি। দেখালেন তিনি। হলিউডের এক পুরনো মালের দোকান থেকে কিনেছি। কোন দোকান? মালিকের নাম? নাম ডেরিক। অনেক মাল কিনেছি আজ। এক টাক দিয়ে গেছে, আরও এক টাক নিয়ে আসবে, তখন জিজ্ঞেস করো। এই সময় গেটে শোনা গেল ইঞ্জিনের শব্দ। ফিরে তাকালো চারজনে। একটা পিক আপ ঢুকছে। বলে উঠলেন রাশেদ পাশা, ওই যে এসে গেছে। আসবাবপত্রের স্তূপের কাছে এসে থামলো গাড়ি। ওভারঅল পরা একজন লোক নেমে এলো, খোঁচা খোঁচা দাড়ি। এসেছো? বললেন রাশেদ পাশা। হ্যাঁ, কাছে এসে দাঁড়ালেও ডেরিক। নিয়ে এলাম তোমার সব মাল। কপাল ভালো তোমার রাশেদ, ভালো মাল পেয়েছ। ধরতে গেলে বিনে পয়সায়। কিছু কিছু তো একেবারে নতুন। আরে দূর, বাতাসে থাবা মারলেন রাশেদ পাশা। বাড়িয়ে বলার স্বভাব তোমার গেল না। এগুলো নতুন, আমি বলে কিনেছি। যাক, যা আছে আছে। কথা বাড়িয়ে লাভ নেই। $10 দেব সবগুলোর জন্যে। ওকে? দাও, কি আর করা। টাকার খুব ঠেকা, নইলে 100 কমে দিতাম না। মেরি আছে অফিসে, ওর কাছ থেকে টাকা নিয়ে যাও। ও, 1 মিনিট। এ আমার ভাতিজা কিশোর, তোমাকে কি জানি জিজ্ঞেস করবে। জলদি বলে ফেলো খোকা, তারা আছে আমার, বলল ডেরিক। একটা বাক্সের কথা জানতে চাই, কিশোর বলল। আপনার দেয়া এই আলমারিতে পাওয়া গেছে। বাক্সের ভেতরে এই ঘড়িটা ছিল।
কার কাছ থেকে কিনেছেন মনে আছে? ঘড়ি? বিষণ্ণ হাসি হাসল ডেরিক। সপ্তাহে ওরকম কয়েক ডজন ঘড়ি বেচতে আনে আমার কাছে। বেশিরভাগই অচল। কিনি, কোনোটা বিক্রি হয়, কোনোটা ফেলে দিই। একটা বাক্সের মধ্যে ছিল এটা, রবিন বলল। ভেতরে একটা স্টাফ করা প্যাঁচাও। ও হ্যাঁ, মনে পড়েছে। স্টাফ করা প্যাঁচা খুব কমই পাই, সেজন্যই মনে আছে। কিন্তু কার কাছ থেকে যেন কিনলাম, কার কাছ, না সরি, মনে করতে পারছি না। মাথা নাড়ল ডেরিক। প্রায় হপ্তা দুই আগের কথা, মনে নেই। হাজার লোকে বেচতে আনে, কজনের কথা মনে রাখবো? দুই। ব্যাস, গেল এই কেস, মুসা বলল। ঘড়িটা কোত্থেকে এসেছে তাই জানি না। রহস্যের কিনারা করব কি কিশোর? ওয়ার্কশপে ফিরে এসেছে তিনজনে। অন্য মনস্ক হয়ে বাক্সটা নাড়াচাড়া করছিল কিশোর। মুখ ফিরিয়ে তাকালো। ও, মাঝে মাঝে বাক্সের গায়ে ঠিকানা লেখা থাকে, কোথায় পাঠানো হবে সেই ঠিকানা। আমার কাছে মুদি দোকানের বাক্সের মতো লাগছে, রবিন বলল। আমার কাছেও, কিন্তু ঠিকানার লেখা নেই। সেই কথাই তো বলছি। আগের কথাই সেই ধরল মুসা। এই কেসের সমাধান আমাদের সাধ্যের বাইরে। রবিন, কি ওটা? ছাপার মেশিনটার নিচ থেকে চারকোনা এক টুকরো কাগজ তুলে নিয়েছে রবিন। কিশোরকে দেখিয়ে বলল, বাক্স থেকে পড়ল। মুদি দোকানের মালের লিস্টে হবে হয়তো, মুসা বলল। কিন্তু তার কথা ঠিক নয়। কাগজটায় লেখা রয়েছে, ডিয়ার মিলার, আস্ক রবিড, আস্ক বার্কেন, আস্ক জেলডা, দেন অ্যাক্ট। দ্য রেজাল্ট উইল সারপ্রাইজ ইভেন ইউ। জোরে জোরে পড়ল রবিন। চেঁচিয়ে উঠল, আশ্চর্য! কি মানে এর? প্রিয় মিলার, বিড়বিড় করে বলল কিশোর, রবিটকে জিজ্ঞেস করো, বার্কেনকে জিজ্ঞেস করো, জিলডাকে জিজ্ঞেস করো, তারপর কাজে নামো। ফলাফল দেখে তুমি পর্যন্ত চমকে যাবে। আরে সে তো বুঝলাম, কিন্তু এসব কথার মানে কি? আরেকটা রহস্য। নিশ্চয় চেঁচানো ঘড়ির সঙ্গে যোগাযোগ আছে। ঘড়ির সঙ্গে যোগাযোগ কিভাবে বুঝলে? তাই তো হওয়ার কথা। 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি মাপে কাটা হয়েছে। পেছনে দেখো, এই যে এখানটায়, কি দেখছো? শুকনো আঠা। রাইট। তার মানে এই কাগজটা কোনো কিছুতে সাঁটানো ছিল। ঘড়িটা উল্টে তলা দেখালো সে। এই যে দেখো, এখানেও শুকনো আঠা। আগেই লক্ষ্য করেছি। মাপ দেখে আন্দাজ করতে কষ্ট হয় না। এই কাগজ এখানেই লাগানো ছিল। বেশি নাড়াচাড়ায় খুলে পড়ে গেছে। কিন্তু ওরকম একটা কাগজ কেন ওখানে সাঁটাতে যাবে? মুসার জিজ্ঞাসা। কে? ওই লেখার মানেই বা কি? মাথা মুন্ডু তো কিছুই বোঝা যায় না। এত সহজেই বোঝা গেলে কোনো রহস্যই আর রহস্য থাকতো না। তা ঠিক। লাভের মধ্যে শুধু আরও একটা রহস্য যোগ হলো, ঘড়ির চেঁচানোর সঙ্গে। আমরা যে অন্ধকারে ছিলাম সেখানেই রয়েছি। বরং বলা যায় অন্ধকার আরো ঘন হয়েছে। এখন কি করব? এখন কি করবে? চেষে ঘড়ির নিচ থেকে আঠা তুলব। কি যেন খোদাই করা রয়েছে, বেশি ছোট বুঝতে পারছি না। ম্যাগনিফাইং গ্লাস দরকার। চলো হেডকোয়ার্টারে চলো। 2 সুড়ঙ্গ দিয়ে হেডকোয়ার্টারে ঢুকলো ওরা। ডেস্কের ওপাশে বসে মাথার উপরে উজ্জ্বল আলো জ্বেলে দিল কিশোর। ড্রয়ার থেকে ম্যাগনিফাইং গ্লাস আর ছুরি বের করে কাজে লাগলো। ছুরি দিয়ে চেঁচে আঠা তুলে খোদাই করা লেখা পড়ে মাথা ঝোঁকালো নীরবে।
রবিনের দিকে ঠেলে দিল ঘড়ি আর গিলাস। রবিনও পড়ল। খুব ক্ষুদে অক্ষরে লেখা রয়েছে ডি টেম্পার। মুখ তুলে জিজ্ঞেস করলো, মানে কি? কারো নাম? বলছি এখনই বলে মুসার দিকে তাকালো কিশোর। মুসা, টেলিফোন টেলিফোন গাইডটা দেখি তো প্লিজ। পাতা উল্টে চলল গোয়েন্দা প্রধান। কিছুক্ষণ পর চেঁচিয়ে উঠল খুশি হয়ে, এই দেখো। দুই সহকারীও দেখল ছোট একটা বিজ্ঞাপন ঘড়ির দোকানের। ইংরেজিতে লেখা রয়েছে ডি টেম্পার, ঘড়ি মেরামতকারী, অস্বাভাবিক কাজ আমাদের বিশেষত্ব। নিচে হলিউডের ঠিকানা আর টেলিফোন নম্বর লেখা। মেকাররা অনেক সময়, বলল কিশোর, ঘড়িতে সাংকেতিক চিহ্ন বা নম্বর বসিয়ে দেয়, যাতে পরে আবার চিনতে পারে এটা ওটা কার কাজ। ধোপার দোকানে কাপড়ে যেমন চিহ্ন দেয়, এক ধাপ এগোলাম আমরা। অ্যালার্ম সিস্টেম খুলে ডিস্ক কে ঢুকিয়েছে ঘড়িতে এটা জানলাম। পরের ধাপ গিয়ে মিস্টার টেম্পারকে জিজ্ঞেস করা কে ঘড়িটা মেরামত করতে দিয়েছিল। 3 হলিউড বুলভারের একটা গলির ভেতর পাওয়া গেল টেম্পারের দোকানটা। গলিতে ঢোকে না বিশাল রোলস রয়েস, যেটাতে চড়ে এসেছে 3 গোয়েন্দা। গাড়িটা গলির মুখে রেখে হেঁটে রওনা হলো ওরা। ড্রাইভিং সিটে বসে রইল ইংরেজ সোফার হ্যানসন। ধুলোয় ধূসর জানালার কাছের ওপাশে নামটা কোনো মতে পড়া যায়, ডি টেম্পার, ঘড়ি মেরামতকারী। সোনালি রঙের অক্ষরগুলো মলিন হয়ে এসেছে। ভেতরে তাকে অসংখ্য ঘড়ি, ছোট বড়, নতুন পুরনো, নানা ধরনের, নানা আকারের। দরজায় এসে দাঁড়ালো 3 গোয়েন্দা। ওরা ভেতরে পা রাখতেই লম্বা একটা ঘড়ির নিচের কাঠের দরজা খুলে গেল। মার্চ করে বেরোলো এক খেলনা সৈনিক। বিউগল বাজিয়ে সময় ঘোষণা করে আবার ঢুকে গেল তার কুঠুরিতে। বন্ধ হয়ে গেল দরজা। খাইছে? তাজ্জব হয়ে গেছে মুসা। কি কাণ্ড! তবে চিৎকারের চেয়ে অনেক ভালো। চলো মিস্টার টেম্পারের সঙ্গে কথা বলা যায় কিনা দেখি, বলল কিশোর। ঘরে অনেক ঘড়ি, অনেক রকম আওয়াজ। মনে হচ্ছে হাজার হাজার মৌমাছি গুঞ্জন তুলেছে একসঙ্গে। চামড়ার অ্যাপ্রন পরা ছোটখাটো একজন মানুষ এগিয়ে এলো। চকচকে কালো চোখের উপরে সাদা ভুরু, যেন দুটো ছোট ছোট ঝোপ। খুশি খুশি কণ্ঠে জিজ্ঞেস করলো, কি চাই? ঘড়ি মেরামত করাবে নাকি অদ্ভুত কিছু লাগাবে? না স্যার, বিনীত কণ্ঠে জবাব দিল কিশোর। ওসব নয়, একটা ঘড়ির ব্যাপারে জানতে এসেছি। ব্যাগ খুলে ওটা বের করে কাউন্টারের উপর দিয়ে ঠেলে দিল সে। ঘড়িটা দেখলো টেম্পার। বেশ পুরনো, দাম কম। এটা মেরামত করে পোষাবে না। মেরামত করতে আনিনি স্যার, কিছু মনে না করলে প্লাগটা লাগান। শ্রাগ করলো ছোট মানুষটা। সকেটে প্লাগ ঢোকালো। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল ঘড়ি। তাড়াহুড়ো করে লিভারটা অফ করে দিল মেকানিক। ঘড়িটা হাতে নিয়ে পেছনে দেখলো সে। হাসলো। চিনতে পারছি, আমিই লাগিয়েছিলাম। খুব জটিল কাজ। আপনিই তাহলে চিৎকার শিখিয়েছেন এটাকে? মুসা বলল। হ্যাঁ, আমি বলেই পেরেছি। যাকে, কি জন্যে এসেছ? খারাপ হয়ে গেছে? না স্যার, কিশোর বলল। রাস্তায় কুড়িয়ে পেয়েছি এটা। কার জিনিস জানি না, নিচে আপনার নাম দেখলাম, ভাবলাম মালিকের নাম বলতে পারবেন, তার জিনিসটাকে ফিরিয়ে দেব। তাই? দ্বিধা করছে টেম্পার। কাস্টমারের নাম গোপন রাখি আমরা অনেক সময়। মুক্তি দেওয়ার ইচ্ছে আমাদের নেই স্যার, বাধা দিয়ে বলল রবিন।
এরকম একটা জিনিস নিশ্চয় খুব শখের। ফিরিয়ে দিলে হয়তো পুরস্কার দেবেন তিনি। হাত তুলল টেম্পার। বুঝতে পেরেছি, ঠিকই বলেছ, জিনিসটা তার শখের। ঘড়ি জোগাড়ের হবি আছে লোকটার। নাম কোলক। কোলক? একই সঙ্গে বলে উঠল রবিন আর মুসা। নাম তো তাই বলেছে লোকটা। আমার বিশ্বাস ওটা তার বানানো নাম। আসল নাম অন্য কিছু। নানা রকম ঘড়ি এনেছে আমার কাছে। বিচিত্র সব ফরমায়েশ। কোনোটাকে দিয়ে চিৎকার করাতে হবে, কোনোটাকে হাসাতে হবে, কোনোটাকে। আমার কাছেও আসল নাম মনে হচ্ছে না। টেম্পারকে থামিয়ে দিল কিশোর। নিশ্চয় ঠিকানা দিয়েছে, বলবেন প্লিজ? আমরা নিজেই নিয়ে যাব তার কাছে। ঠিকানা তো দেয়নি, শুধু ফোন নম্বর। বলে কাউন্টারের নিচের একটা তাক থেকে মোটা এক রেকর্ড বুক বের করলো টেম্পার। পাতা উল্টে এক জায়গায় এসে থামলো। হ্যাঁ, লিখে নাও। এইস কোলক। নম্বর। নোটবুক বের করে দ্রুত নম্বরটা লিখে নিল রবিন। চলবে তো এতে? টেম্পার জিজ্ঞেস করলো। অবশ্য আর কিছু জানতেও পারবো না। জানি না। আর হ্যাঁ, ঘড়ির কাজ করাতে হলে নিশ্চিন্তে চলে এসো। যে কোনো রকম কাজ। তোমাদের আর কিছু বলার না থাকলে কিছু মনে করো না। আমার কাজ পড়ে আছে। নিশ্চয়, নিশ্চয়, বলল কিশোর। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দোকান থেকে বেরিয়ে সঙ্গীদের বলল, আরেক ধাপ এগোনো গেল। এবার ফোন করতে হবে জনাব ঘড়িকে। মোড়ের বুথ থেকেই করি, চলো। কি বলবে? কিশোর বুথে ঢোকার আগে জিজ্ঞেস করলো মুসা। ঠিকানা জোগাড়ের চেষ্টা করব, বলে ঢুকে গেল কিশোর। মুসা আর রবিনও ঢুকলো। জায়গা কম, গাদাগাদি করে দাঁড়ালো ওরা। মুদ্রা ফেলে ডায়াল করলো কিশোর। ওপাশে রিসিভার তুলল এক মহিলা। গুড আফটারনুন। গলাটাকে ভারী করে তুলল কিশোর, বড়দের মতো। দক্ষ অভিনেতা সে, ভালো পারে এসব কাজ। টেলিফোন কোম্পানি থেকে বলছি। ক্রসড সার্কিটের গোলমাল হচ্ছে। ক্রসড সার্কিট? বুঝলাম না। জবাব এলো। আমরা কমপ্লেন পেয়েছি, আপনার সেকশনে নাকি বেশি বেশি রং নাম্বার হচ্ছে। দয়া করে যদি ঠিকানাটা বলেন। সার্কিট চেক করব। ঠিকানা? নিশ্চয়। 112 ফ্র্যাঙ্কলিন স্ট্রিট। কিন্তু বুঝতে পারছি না। কথা শেষ করতে পারল না মহিলা। তার আগেই শোনা গেল চিৎকার। বয়স্ক কোনো মানুষ আতঙ্কে চেঁচিয়ে উঠেছে, যেন জবাই করার জন্যে চেপে ধরা হয়েছে তাকে। হাত থেকে রিসিভার ছেড়ে দিল কিশোর। 4 হ্যানসন, এই ব্লকটাই মনে হচ্ছে, বলল কিশোর। আস্তে চালান, নম্বরগুলো দেখি। ফ্র্যাঙ্কলিন স্ট্রিট ধরে ধীরে চালালো হ্যানসন। পুরনো এলাকা। এককালের বিশাল বাড়িগুলো এখন মলিন, বিবর্ণ। ওই যে, চেঁচিয়ে বলল মুসা। বাকের কাছে গাড়ি রাখলো হ্যানসন। নেমে হেঁটে চলল 3 গোয়েন্দা। আশপাশে চোখ রাখছে। নির্জন লাগছে বাড়িটা। জানালার সমস্ত পর্দা টানা। সামনের দরজায় ছোট্ট সিঁড়ি, মাত্র 2টো ধাপ। তাতে উঠে ঘন্টা বাজালো কিশোর। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আবার বেল বাজাতে যাবে। এই সময় নড়ে উঠল দরজা। সামান্য ফাঁক হলো। উকি দিল এক মহিলার মুখ। বয়স তেমন বেশি না, তবে খুব ক্লান্ত আর বিষণ্ণ দেখাচ্ছে। মাফ করবেন, কিশোর বলল। মিস্টার কোলকের সঙ্গে দেখা হবে? মিস্টার কোলক? অবাক হলো যেন মহিলা। ওই নামে তো এখানে কেউ থাকে না। নামটা বোধহয় আসল নয়, সেজন্যে চিনতে পারছেন না। তিনি ঘড়ি পছন্দ করেন। এখানেই তো থাকার কথা, কিংবা হয়তো থাকতেন।
ঘড়ি? তুমি মনে হয় মিস্টার রোজারের কথা বলছো। কিন্তু মিস্টার রোজার, বলো না, বলো না, বলো না, বলো না। পেছন থেকে চেঁচিয়ে উঠল একটা ছেলে। বয়স ওদেরই মতো হবে, কালো চুল। মহিলাকে ঠেলে সরিয়ে পাশে এসে দাঁড়ালো। ভুকুটি করলো গোয়েন্দাদের দিকে চেয়ে। কথাই বলো না ওদের সাথে, মা। দরজা লাগিয়ে দাও। কেন এসেছে ওরা এখানে? শোনো টিম, মহিলা বলল, এভাবে কথা বলতে নেই। ছেলেগুলোকে তো ভালোই মনে হচ্ছে আমার। মিস্টার রোজারের খোঁজ করতে এসেছে, দোষটা কোথায়? একটু আগে কি মিস্টার রোজারই চিৎকার করেছিলেন? ফস করে জিজ্ঞেস করে বসলো কিশোর। কড়া চোখে তাকালো টিম। হ্যাঁ, সেই। গলা চড়ালো সে। ওটা তার মরণ চিৎকার। মরে যাচ্ছিল। যাও ভাগো এখন, আমাদের অনেক কাজ। ওকে মাটি দিতে হবে। দরাম করে দরজা বন্ধ করে দিল ছেলেটা। শুনলে তো? চাপা গলায় বলল মুসা। লোকটাকে খুন করে এখন কবর দেওয়ার কথা ভাবছে। পুলিশ ডাকা দরকার, বলল রবিন। আরো পরে কিশোর বলল, আগে সব কথা জেনে নেই, বাড়িতে ঢোকার চেষ্টা করি। দরজা ভেঙে ঢুকবে নাকি? না, মাথা নাড়ল গোয়েন্দা প্রধান। ওরাই ঢুকতে দেবে। জানালা দিয়ে উকি মারছে টিম। বেল পুশ টিপে ধরল সে। ধরেই রাখলো যতক্ষণ না ঝটকা দিয়ে আবার খুলল দরজা। ভাগতে বললাম না, গর্জে উঠল টিম। কেন বিরক্ত করছো? বিরক্ত করলাম কোথায়? নিরীহ কণ্ঠে বলল কিশোর। আমরা একটা রহস্যের তদন্ত করছি, তোমাদের সাহায্য দরকার। এই যে আমাদের কার্ড। কার্ডটা পরে ভুরু কোচকালো টিম। ব্যাগ থেকে চাচানো ঘড়িটা বের করে টিমের হাতে দিল কিশোর। কৌতূহল ফুটল টিমের চোখে। এটাতে রহস্যের কি আছে? ইলেকট্রনিক সকেট কোথায়? কি রহস্য দেখাচ্ছি। বলতে বলতে ঘরের ভেতর পা ঢুকিয়ে দিল কিশোর। বাধা দিতে গিয়েও কি ভেবে সরে দাঁড়ালো টিম। একটা হলঘর, আবছা অন্ধকার। এক পাশ থেকে দোতলায় সিঁড়ি উঠে গেছে। আরেক পাশে বিরাট এক গ্র্যান্ডফাদার ক্লক। টিকটিক কানে না এলে চোখে পড়তো না গোয়েন্দাদের। ঘড়ির পাশে টেবিলে টেলিফোন। রহস্যময় মিস্টার রোজারের লাশ খুঁজছে মুসা আর রবিনের চোখ। দেখতে পেল না। ঘড়িটার পাশে দেয়ালে সুইচ বোর্ডে সকেট দেখে সেদিকে এগোলো কিশোর। হাতের ঘড়িটা টেবিলে রেখে সকেটে প্লাগ ঢুকিয়ে লিভার অন করতেই চেঁচিয়ে উঠল ঘড়ি। প্রতিধ্বনি হলো বদ্ধ ঘরে। রোম খাড়া হয়ে গেল দুই সহকারী গোয়েন্দা। শুনলে তো? প্লাগটা খুলে নিয়ে বলল কিশোর। রহস্যময় না ঘড়িটা? না, মোটেই অবাক হয়নি টিম। যে কেউ ওরকম চেঁচানি ঢোকাতে পারে ঘড়িতে। দাঁড়াও দেখাচ্ছি। গ্র্যান্ডফাদার ক্লকের পেছন থেকে একটা কর্ড বের করে প্লাগটা সকেটে ঢোকালো সে। শোনা গেল মোটা গলায় আতঙ্কিত চিৎকার। জবাই করার জন্যে চেপে ধরা হয়েছে যেন। কিশোরের সন্দেহ নেই ফোনে এই চিৎকারই শুনেছে। দ্রুত ঘরে এসে ঢুকলো মহিলা। টিম, দোহাই লাগে তোর। ছেলেদের উপর চোখ পড়তে থেমে গেল। ও ঢুকতে দিয়েছে তোমাদেরকে? টিম হঠাৎ মত বদলালে যে। ওরা একটা চেঁচানো ঘড়ি নিয়ে এসেছে। সকেট থেকে প্লাগ খুলে ফেলেছে টিম। ছোট, আগে আর দেখিনি। আমার বিশ্বাস ওটা মিস্টার রোজারেরই। টেবিলে রাখা ঘড়িটা মাকে দেখালো সে। মাথা নাড়ল টিমের মা। আমিও দেখিনি। কি করে বুঝলি ওটা মিস্টার রোজারের? বুঝেছি। ঘড়িতে চিৎকার ঢোকানোর বুদ্ধি আর কারো মাথায় আসবে না। না, তা আসবে না। আবার মাথা নাড়ল মহিলা। ছেলেগুলো পেল কোথায় এটা? বলেছে? জিজ্ঞেস করিনি এখনো।
পরিচয় দিয়েছে ওরা গোয়েন্দা। ভাবছি কথা বলবো ওদের সঙ্গে। মিস্টার রোজারের ঘড়িটা নিয়ে এসেছে যখন, একটা দরজা খুলে ইশারায় ভেতরে যেতে বলল 3 গোয়েন্দাকে। বড় একটা লাইব্রেরি, এক পাশের দেয়ালে ঝোলানো ফ্রেমে বাঁধা কয়েকটা তৈলচিত্র, আর এক পাশে বিরাট এক আয়না। বাকি দুদিকের দেয়ালে অসংখ্য তাক, বইছে ঠাটা। বাকি দুদিকের দেয়ালে অসংখ্য তাক, বইয়ে ঠাসা। র্যাক আছে অনেকগুলো। লাইব্রেরিতে বই থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু ওদেরকে অবাক করল ঘড়ি। ছোট বড় নানা রকম ঘড়ি রয়েছে ঘরটায়, মেঝেতে, টেবিলে, তাকে, দেয়ালে। নতুন পুরনো, ছোট বড়, দামি কম দামি। তবে সব কটারই একটা বিশেষত্ব আছে, সবগুলোই বিদ্যুতে চলে, ফলে টিকটিক আওয়াজ না করে তুলেছে গুঞ্জন, যেন শত শত মৌমাছিকে কয়েদ করে রাখা হয়েছে ঘরটায়। কি দেখছো? গোয়েন্দাদের তাজ্জব করে দিয়ে আনন্দ পাচ্ছে টিম। শুনলে আরো অবাক হবে, এর প্রত্যেকটা ঘড়ি চেঁচাতে পারে। 5 চিৎকারে ভরে গেল যেন ঘরটা। শুরু হলো শিশুর তীক্ষ্ণ চিৎকার দিয়ে। তারপর গজরাতে লাগলো একজন রেগে যাওয়া মানুষ। তৃতীয়টা বন্য হিংস্র চিতাবাঘ। তারপর চারদিক থেকে শুরু হলো চিৎকার, কান্না, ফোঁপানি, গরজানি, ফোসফোসানি, মানুষেরও জানোয়ারেরও। লম্বা একটা কাউচে গা ঘেঁষাঘেঁষি করে বসেছে 3 গোয়েন্দা। শিউরে উঠছে ক্ষণে ক্ষণে। একটা ডেস্কের ওপাশে বসে একের পর এক সুইচ টিপছে টিম। দাঁত বের করে হাসছে মেহমানদের দিকে চেয়ে। অবশেষে সবকটা সুইচ অফ করে দিল সে। নীরব হয়ে গেল ঘর। জীবনে কখনো শুনেছ এরকম? বলল টিম। ঘরটা কি সাউন্ড প্রুফ? প্রশ্ন এড়িয়ে গিয়ে জিজ্ঞেস করল কিশোর। এতক্ষণে নিশ্চয় পুলিশকে ফোন করে দিয়েছে প্রতিবেশীরা। অবশ্যই সাউন্ড প্রুফ। এটা মিস্টার রোজারের চেঁচানো ঘর। রাতে এখানে বসে চেঁচানো শুনতেন। মানে, থেমে গেল টিম। মিস্টার রোজারে কিছু হয়েছে? কেন হবে কেন? ওই যে শুনতেন বললে। তারপর থেমে গেলে ভাবলাম কিছু হয়েছে। চলে গেছে, ব্যাস। তাতে তোমাদের কি? আমাদের? না, কিছু না। চেঁচানো ঘড়ি দিয়ে শুরু করেছিলাম। ঢুকলাম চেঁচানো ঘরে। এখন শুনছি এর মালিকই গায়েব। রহস্য জটিল হচ্ছে আর কি। আচ্ছা, বলতে পারো কেন এতগুলো ঘড়িতে চিৎকার ঢোকালেন তিনি? কিছু তো বুঝতে পারছি না। এতে আর বোঝাবুঝির কি আছে? বলে উঠল মুসা। মাথায় ছিট ছিল আর কি। নইলে রাতে একলা বসে চেঁচামেচি শোনে কেউ? এটা তার হবি ছিল। মিস্টার রোজারের পক্ষ নিল টিম। অনেক হবিরই কোনো অর্থ থাকে না। তোমাদেরটার আছে? আছে, মাথা কাত করল কিশোর। রহস্যের সমাধান করা। এই যেমন ঘড়ি রহস্যের সমাধান করতে এসেছি। আমি তো বলছি এতে কোনো রহস্য নেই। তাহলে ওরকম আচরণ করছো কেন? এমন ভাব করছো যেন দুনিয়ার সবাইকে ঘৃণা করো। খুলে বলছো না কেন? সব শুনলে হয়তো সাহায্য করতে পারবো। তোমরা কি সাহায্য করবে? জ্বলে উঠল টিম। আর আমিও অদ্ভুত আচরণ করছি না, তোমরাই বরং করছো। এখন যাও, ওঠো, একা থাকতে দাও আমাকে। প্রায় ছুটে গিয়ে দরজা খুলে দিল সে। পথ দেখো, আর কখনো আসবে না। আরে আরে দরজায় দেখা দিল একজন লোক। তেমন লম্বা নয়, কিন্তু কাঁধ খুব চওড়া। 3 গোয়েন্দার দিকে চেয়ে ভুরু কোচকালো। কারা ওরা টিম? বন্ধু নিয়ে এসেছো খেলতে? গোলমাল করতে? আমাকে বিরক্ত করতে? বলে দিয়েছি না, হইচই আমি একদম পছন্দ করি না।
হইচই করছি না আমরা, মিস্টার লারমার, গম্ভীর হয়ে বলল টিম। আর শব্দ তো বাইরে যায় না, এই ঘর সাউন্ড প্রুফ। আপনার অসুবিধে? হাত নেড়ে তাকে থামিয়ে দিল লারমার। দীর্ঘ এক মুহূর্ত স্থির তাকিয়ে রইল তিন গোয়েন্দার দিকে, যেন তাদের চেহারা মনে গেঁথে নিল। বলল, যাচ্ছি, তোমার মায়ের সঙ্গে কথা বলা দরকার। ধূপধাপ করে পায়ের শব্দ হলো দোতলার সিঁড়িতে। কাউকে তোমাদের বাড়িতে আনলে তার কি? লারমানের ব্যবহারে কিছুটা অবাকই হয়েছে রবিন। বাড়িটা তোমাদের, তাই না? না, মিস্টার রোজারের। আমার মা তার হাউসকিপার। তিনি চলে যাওয়ার পর উপরতলার ঘরগুলো লারমারকে ভাড়া দিয়ে কোনো মতে সংসার চালাচ্ছে মা। যাও, এখন যাও তোমরা, ঝামেলাতেই ফেলছো। যাচ্ছি, সহকারীদের দিকে ফিরে বলল কিশোর। চলো যাই। টিমকে বলল, অনেক ধন্যবাদ টিম, ঘড়িগুলো দেখানোর জন্যে। হলে ফিরে টেবিল থেকে ঘড়িটা তুলে নিয়ে ব্যাগে ভরল কিশোর। বেরিয়ে চলে এলো রোলস রয়েসটা যেখানে পার করা আছে। দূর, কোনো লাভ হলো না। গাড়িতে উঠে বলল মোসা, ঘড়ি জোগাড়ের নেশা আছে লোকটার, ব্যাস, রহস্য ওই পর্যন্তই। হুঁ বলে কি বোঝাতে চাইল কিশোর বোঝা গেল না। হানসনকে বলল, হলিউডে এলামি যখন, মিস্টার ক্রিস্টোফারের অফিসে একবার ঢু মেরে যাই, কি বলেন? নিশ্চয়, বলে ইঞ্জিন স্টার্ট দিল হ্যানসন। দাঁড়ান, দাঁড়ান, বলে উঠল রবিন। সবাই দেখল টিম দৌড়ে আসছে। পাশের জানালা নামিয়ে দিল মোসা। কাছে এসে হাঁপাতে 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 লাগলো ছেলেটা। যাক, ধরতে পেরেছি, দেখো, সত্যি আমার সাহায্য দরকার। থেমে দম নিল সে। আমার বাবা জেলে, কোনো অপরাধ না করেই। তাকে যদি নিরপরাধ প্রমাণ করতে পারতে বড্ড উপকার হতো। 6, গাড়িতে ওঠো, দরজা খুলে দিয়ে ডাকলো কিশোর। খুলে বলো সব, বুঝে দেখি সাহায্য করতে পারবো কিনা। পেছনের সিটে চাপাচাপি করে বসলো চার কিশোর। অল্প কথায় সব জানালো টিম। বছর তিনেক আগে স্ত্রী আর ছেলেকে নিয়ে এসে থাকার জন্য মিস্টার রোজারের বাড়িতে উঠেছিল তার বাবা বেকার ডেল্টন। বিমা কোম্পানির সেলসম্যানের কাজ করত। সামান্য আয়ে সংসার চলত না, তাই বাধ্য হয়ে মিস্টার রোজারের হাউসকিপারের চাকরি নিয়েছিল টিমের মা। বাড়ির পেছনে ছোট একটা অ্যাপার্টমেন্ট হাউজও বিনা ভাড়ায় পেয়েছিল থাকার জন্যে। ভালোই কাটছিল। তারপর মাস 6 আগে বেভারলি হিল এ এক ব্যবসায়ীর বাড়িতে চুরি হলো। 3টে দামি ছবি। কিভাবে ঢুকেছিল চোর জানতে পারেনি পুলিশ। অনুমান করছে হয় সরু জানালা দিয়ে জোর জার করে ঢুকেছে, কিংবা নকল চাবি বানিয়ে নিয়েছে। খোঁজ নিয়ে জানলো ওরা চুরির হপ্তা 2 আগে ওই বাড়িতে গিয়েছিল ডেল্টন, মালিকের একটা পলিসি করানোর জন্যে। ছবিগুলো দেখেছে। শুধু ওই বাড়িতে যাওয়ার অপরাধেই ডেল্টনের অ্যাপার্টমেন্টে এসে ছবি খুঁজেছে পুলিশ। রান্নাঘরে পেয়েছে চোরাই মাল, ধরে নিয়ে গিয়ে 5 বছরের জন্য জেলে ঢুকিয়ে দিয়েছে। মাস 3 আগে বিচার শেষ হয়েছে তার। অনেক মিনতি করেছে ডেল্টন, কসম খেয়েছে, বলেছে সে চুরি করেনি, ছবি চেনে না, দামি কিনা বলতেই পারবে না। তাছাড়া দুজনের আয়ে সংসার চলে যাচ্ছিল ভালো মতোই। চুরি কেন করতে যাবে? কিন্তু জুরিরা শুনল না সে কথা। বিশ্বাস করো, শেষে বলল টিম, বাবা চুরি করেনি। আমার বাবা চোর নয়। হলে আমি আর মা জানতাম। পুলিশের ধারণা এই এলাকায় গত 10 বছর ধরে যত ছবি চুরি হয়েছে সবগুলোর সঙ্গে জড়িত রয়েছে বাবা। বিমার দালাল। লোকের বাড়িতে ঢোকা তার জন্যে সহজ। থেমে দম নিল সে।
তারপর হঠাৎ কিশোরের হাত চেপে ধরে বলল, তোমাদের ভাড়া করতে চাই, আমাকে সাহায্য করো। ব্যাংকে $15 জমিয়েছি আমি, তোমাদের দেব, এর বেশি দিতে পারবো না, নেই আমার কাছে। আমার বাবাকে নির্দোষ প্রমাণ করে দাও প্লিজ। চোখ মিটমিট করল কিশোর, চিন্তিত। রবিন আর মুসার চোখে শূন্য দৃষ্টি। না জেনে শুনে ভালো মতো সাক্ষী প্রমাণ না নিয়ে কি আর একটা লোককে জেলে ঢুকিয়েছে পুলিশ? কাজটা খুব কঠিন টিম, বোঝানোর চেষ্টা করলো কিশোর। তবু সাধ্যমতো চেষ্টা করব। কঠিন সে তো জানি, সহজ হলে কি আর গোয়েন্দার সাহায্য লাগতো? নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। আচ্ছা একটা কথা বলো তো, ছবিগুলো তোমাদের রান্নাঘরে গেল কি করে? বলতে পারবো না। মিস্টার রোজারের কাছে অনেকে আসতো, তাদের কেউ রেখে যেতে পারে, কিংবা বাবার কোনো শত্রু। দরজায় তালা লাগানো থাকতো না? রবিন জিজ্ঞেস করলো। থাকলেই বাকি, পুরনো দরজা, পুরনো তালা, সহজেই খোলা যায়। তাছাড়া এমন দামি কিছু থাকে না রান্নাঘরে যে সাবধান থাকবো। হুম। নিচের ঠোঁটে চিমটি কেটেই চলেছে গোয়েন্দা প্রধান। মিস্টার রোজারি চুরি করেননি তো? মুসা বলল। চুরি করে এনে হয়তো তোমাদের রান্নাঘরে লুকিয়েছিলেন, ওটাই সহজ জায়গা। টিম জবাব দেওয়ার আগেই কিশোর বলল, মিস্টার রোজারকে সন্দেহ করেছিল পুলিশ? মাথা নাড়ল টিম। মিস্টার রোজার ওরকম কাজ করতেই পারেন না, আমাদের পছন্দ করতেন। তাছাড়া ছবিগুলো যে রাতে চুরি হয়েছে সে রাতে ঘরে ছিলেন তিনি। কিছু মনে করো না, বলল কিশোর। গোয়েন্দাগিরিতে কাউকেই সন্দেহের তালিকা থেকে বাদ দিতে নেই, তাই জিজ্ঞেস করলাম। একটা ব্যাপার অদ্ভুত লাগছে আমার। অদ্ভুত? রবিন ফিরে তাকালো। তদন্ত শুরু করলাম চেঁচানো ঘড়ির। এখন দেখছি ছবি চুরির কেস, কি যেন একটা যোগাযোগ রয়েছে। তা কি করে হয়? প্রশ্ন তুলল মুসা। বুঝতে পারছি না। টিম মিস্টার রোজারের কথা সব খুলে বলবে? রবিন, নোট নাও। বেশি কিছু জানাতে পারল না টিম। বেটে মোটা হাসি খুশি মানুষ মিস্টার রোজার, অনেক টাকার মালিক। ডেলটনদের ধারণা বছর কয়েক আগে হঠাৎ ওগুলো কারো কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন রোজার। অনেক লোক যাতায়াত করত তার কাছে। ওদেরকে দেখে অনুমান করতে কষ্ট হয়নি একসময় অভিনেতা ছিলেন রোজার, কিংবা থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন। তবে তিনি সে কথা কখনো ডেলটনদের বলেননি। টিমের বাবা চোর, এ কথা রোজারও মানতে পারেননি। নিজের খরচে উকিল রেখে দিয়েছিলেন, কিন্তু বাঁচাতে পারলেন না ডেলটনকে। এতেই বোধহয় মন খারাপ হয়ে যায় তার। বেকার ডেলটন জেলে যাওয়ার পরপরই বিদেশে চলে গেলেন তিনি। বলে গেলেন হাওয়া বদলাতে যাচ্ছেন। বাড়িটার দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলেন টিমের মায়ের উপর। সঙ্গে শুধু দুটো সুটকেস নিয়ে সেই যে গেছেন রোজার, গেছেনই, আর কোনো খোঁজ নেই তার। একটা চিঠিও লেখেননি। যাওয়ার পর কিছুদিন বন্ধুরা এসেছে দেখা করতে, না পেয়ে ফিরে গেছে। ওদের আশাও বন্ধ হয়ে গেছে এখন। টিমের মাকে কিছু টাকা দিয়ে গিয়েছিলেন রোজার, একসময় শেষ হয়ে গেল সেই টাকা। ঠিক এই সময় ভাড়া বাড়ির খোঁজে এসে হাজির হলো লারমার। টাকা নেই, খাবে কি? অজ্ঞাতা লারমারকে বাড়ি ভাড়া দিয়ে দিল মিসেস ডেলটন। লারমারের শর্ত, তাকে নিরিবিলিতে থাকতে দিতে হবে, আর কোনো রকম হইচই করা চলবে না বাড়িতে। ব্যাস, এই জানি, টিম বলল। কিছুক্ষণ উসখুস করলো সে, তারপর বলল, দেখো, শুরুতে তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কিন্তু কিছু মনে করো না। ফোনে মা যখন তোমাদের সঙ্গে কথা বলছিল তখন আমি ঘরটার চিৎকার ঘড়িটার চিৎকার চালু করে দিয়েছিলাম।
ভেবেছিলাম খবরের কাগজের লোক, ওদের দেখতে পারি না আমি। কাজের কাজ কিছু করতে পারে না খালি। যাক ওসব কথা, তোমরা কিছু মনে রেখো না। আমার মনের অবস্থা নিশ্চয় বুঝতে পারছো। পারছি, মাথা ঝোঁকালো কিশোর। তোমার সমস্যাটা নিয়ে ভাববো, কিছু বুঝতে পারলে জানাবো। টিমকে গুড বাই জানালো তিন গোয়েন্দা। গাড়ি থেকে নেমে চলে গেল টিম। আবার ইঞ্জিন স্টার্ট দিল হ্যানসন। কিশোরকে জিজ্ঞেস করলো, মিস্টার ক্রিস্টোফারের ওখানেই যাব? চিন্তিত ভঙ্গিতে মাথা কাত করলো কিশোর। যান, ওখানেই তো যেতে চাইছিলাম আমরা। এখন তো যাওয়াই দরকার। রোজার অভিনেতা হলে হয়তো তাকে চিনতে পারবেন মিস্টার ক্রিস্টোফার। কয়েক মিনিটেই প্যাসিফিক স্টুডিওর গেটে পৌঁছে গেল গাড়ি। আরও কয়েক মিনিট পর বিখ্যাত চিত্র পরিচালক ডেভিস ক্রিস্টোফারের অফিসে ঢুকলো তিন গোয়েন্দা। এই যে ছেলেরা, বিশাল ডেস্কের উপর থেকে বললেন পরিচালক। হঠাৎ নতুন কোনো কেস? হ্যাঁ স্যার, কিশোর বলল। গোলমেলে ঘড়ির তদন্ত শুরু করেছিলাম। প্রথম দুটো শব্দ বাংলা বলেছে কিশোর। বুঝতে পারলেন না পরিচালক। ভুরুকুচকে জিজ্ঞেস করলেন, কিসের তদন্ত বললে? গোলমেলে ঘড়ি স্যার। স্কিমিং ক্লক। কি স্কিমিং ক্লক? ভুরু আরো কুচকে গেছে তার। রীতিমতো অবাক হয়েছেন। অনেক বছর কোনো খোঁজ নেই। কি হয়েছিল তার?